সঞ্জয় বশিষ্ঠের বাড়িতে সিবিআই এর হানা। সঞ্জয় বশিষ্ঠ তার এন্টালির বাড়ি, সেখানে সিবিআই এর হানা। এন্টালিতে সঞ্জয় বশিষ্ঠের বাড়িতে সিবিআই এর হানা দেওয়া হলো এবং আরজি করের প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠ। কি তথ্য পাওয়া যাচ্ছে, কেন সিবিআই এর হানা, কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক রয়েছেন আমাদের সঙ্গে। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. দেখো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি একেবারে এন্টালির একটি অভিজাত আবাসন সানরাইজ স্টেট, এবং যেটার অ্যাড্রেস হচ্ছে 14C RNC রোড, কলকাতা 15। এবং এখানেই থাকেন কিন্তু একদম সেকেন্ড ফ্লোর, অর্থাৎ এই আবাসনের সেকেন্ড ফ্লোরে থাকে সঞ্জয় বশিষ্ঠ। এবং তার বাড়িতে কিন্তু ইতিমধ্যেই সকাল 7:45 নাগাদ সিবিআইয়ের 7 জনের একটি টিম আসে এবং তারা কিন্তু এখনও জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। প্রায় 3 ঘন্টার উপরে হয়ে গেল সেন্ট্রাল ফোর্স রয়েছে এবং সিবিআইয়ের 7 জন আধিকারিক তারা কিন্তু এই মুহূর্তে সেখানে ইনভেস্টিগেশন করছে। মূলত এই সঞ্জয় বশিষ্ঠ হচ্ছে আরজি কর হসপিটালের প্রাক্তন সুপার। এবং যেমনটা জানা যাচ্ছে যে সময়, অর্থাৎ এই যে আক্তার আলী যে অভিযোগটা করছে, যে সময় এই তছরূপ হয়েছে আরজি কর এবং যার মূল ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত রয়েছে সন্দীপ ঘোষ, তারই কিন্তু অনেকটাই ঘনিষ্ঠ ছিল এই সঞ্জয় বশিষ্ঠ। এবং প্রশ্ন উঠছে যে এই সন্দীপ ঘোষ যেসব আর্থিক দুর্নীতি করেছে, সেই সময় আর্থিক দুর্নীতি করলেও এই সঞ্জয় বশিষ্ঠ কোনোরকমভাবে কেন বিরোধিতা করেননি, কারণ তিনি কিন্তু সুপার পদে ছিলেন। এবং এই ষড়যন্ত্রের সঙ্গে সঞ্জয় বশিষ্ঠ কোনোরকমভাবে যুক্ত রয়েছে কিনা সেটাই কিন্তু খতিয়ে দেখছে সিবিআইয়ের আধিকারিকরা। এবং আজকে সকালবেলায় কিন্তু বিভিন্ন জায়গায় তল্লাশি হচ্ছে, ঠিক সেই রকমই এন্টালিতে এই যে অভিজাত আবাসন প্রাক্তন সুপারের বাড়ি সঞ্জয় বশিষ্ঠ, তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কারণ আরজি করে যে আর্থিক তছরূপ হয়েছে এটা কিন্তু অনেক আগে থেকেই আক্তার আলী অভিযোগ করছিল এবং কোর্টের নির্দেশে সেই তদন্তভার কিন্তু সিবিআইয়ের হাতে আসে। এবং আজকে সকাল থেকে কিন্তু সিবিআই ইনভেস্টিগেশনে নেমেছে এবং এই সঞ্জয় বশিষ্ঠ কিন্তু বারংবার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি এই সানরাইজ স্টেট আবাসনে রয়েছে, এখনো পর্যন্ত কিন্তু প্রায় 3.5 ঘন্টা অতিক্রম হয়ে গেছে। তারপরেও কিন্তু সিবিআই যেসব আধিকারিকরা রয়েছে তারা কিন্তু জিজ্ঞাসাবাদ করছে সঞ্জয় বশিষ্ঠকে। বেশ, অনেক ধন্যবাদ তোমায় সৌভিক, নজর রাখো। সন্দীপ ঘোষের আর্থিক অনিয়মের দোষর মা তারা ট্রেডার্স। আক্তার আলীর বিস্ফোরক অভিযোগের ভিত্তিতেই এই মা তারা ট্রেডার্সের কর্ণধার, তার বাড়িতে এবার সিবিআই। ইউজি স্কিল ল্যাব নির্মাণে সরকারি তহবিলের কোটি কোটি টাকা আত্মসাৎ। অভিযোগ উঠছে যে সেই কাজে সন্দীপ ঘোষের দোসর কর্ণধার বিপ্লব সিং। 2021 সালের 22শে সেপ্টেম্বর বিপ্লব সিং এর বাড়িতে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের কাছে অভিযোগ দায়ের করা হয়। আর এরপরও ইউজি স্কিল ল্যাবে 2,97,00,000 টাকার বরাত পায় এই মা তারা ট্রেডার্স। সুব্রতর সঙ্গে সরাসরি কথা বলবো। সুব্রত, একেবারে দেখো এলাকায় কান পাতলে যেটা শোনা যাচ্ছে, তোমাকে প্রথমেই বলে রাখবো, শাসক দল ঘনিষ্ঠ এই বিপ্লব সিং তার এই সিংহবাড়ি এলাকায় প্রায় 7 থেকে 8 বছর আগে এই প্রাসাদ প্রমোদ বাড়িটি তিনি বানিয়েছিলেন। এবং যেটা জানা যাচ্ছে যে সন্দীপ ঘোষ অর্থাৎ আরজি কর কাণ্ডের যে মূল, যাকে এই মুহূর্তে সিবিআই আতস কাচের তলায় রেখেছে, তার ঘনিষ্ঠ এবং টেন্ডার পাওয়ার জন্য কিন্তু এই যে বিপ্লব সিংহ তার নাম উঠে আসছে। তার যে কোম্পানি অর্থাৎ মা তারা ট্রেডার্স, সেই কোম্পানিকে কোটি কোটি টাকার টেন্ডার দেওয়া হতো এমনটাই জানা যাচ্ছে। এবং এছাড়াও এলাকায় শাসক দল ঘনিষ্ঠ এবং দাপুটে বলেও কান পাতলে শোনা যাচ্ছে। ফলে সব মিলিয়ে 3.5 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে এই সাকরাইল থানার অন্তর্গত বাসুদেবপুরে হাটগাছি এলাকায় এই সিংহবাড়ি, সেখানে কিন্তু সিবিআই এর যে তদন্ত বা জিজ্ঞাসাবাদ তা কিন্তু চলছে। এছাড়াও জানা যাচ্ছে এই বিপ্লব ঘোষেরা 4 ভাই এবং এই 4 ভাই কিন্তু আলাদা থাকেন এবং বিপ্লব ঘোষ বিগত 7 থেকে 8 বছরে ফুলে ফেপে উঠেছে তার ব্যবসা। এবং তার ব্যবসা ফুলে ফেপে ওঠার ফলে কিন্তু বিপ্লব আলাদা হয়ে গেছে এবং আলাদাই থাকেন। এবং এটা আরও জানা যাচ্ছে যে এই বিপ্লব সিংহ এলাকায় তৃণমূল নেতা বলেই পরিচিত এবং টেন্ডারের জন্যই কিন্তু সন্দীপ ঘোষের খুবই কাছের লোক, এমনটাই জানা যাচ্ছে। বেশ বেশ সুব্রত, নজর রাখো, ধন্যবাদ তোমায়। আর এই বিষয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি কি বলেছেন শোনাবো। ফোনটা বাজেয়াপ্ত করুক, আমাদের নিগম সাহেবের ফোনটা বাজেয়াপ্ত করুক, আমাদের বিনীত গোয়েলের ফোনটা বাজেয়াপ্ত করুন। এবং তার সাথে সাথে দুজন যে মাথা আছে, একজন হচ্ছে আলাপন বন্দ্যোপাধ্যায় এবং তার সাথে হচ্ছে আরেকজন হচ্ছে স্বনামধন্য পুলিশ অফিসার রাজীব কুমার। এদেরও ফোনে তদন্ত হওয়া উচিত, কারণ এরা হচ্ছে নাটের গুরু। এরা উপরে বসে থেকে থেকে সমস্ত বুদ্ধিদাতার কাজ করে। সন্দীপ ঘোষের বাড়ির সামনে একেবারে নাটক। 1 ঘন্টা পরে দরজা খুললেন সন্দীপ ঘোষ, তথ্য লুকালেন না কি করলেন? এই 1 ঘন্টায় তিনি কার কার সাথে ফোনে কথা বলেছেন তদন্ত হওয়া উচিত, কার কাছে ফোন গেছিল তার কাছ থেকে। এবং তার সাথে সাথে সিবিআইয়ের চেষ্টা করা উচিত তার পলিগ্রাফিক টেস্ট হোক, নার্কো অ্যানালাইসিস হোক করে জানার চেষ্টা করা
যে 1 ঘন্টা উনি কী করছিলেন, কোথায় লুকিয়েছিলেন, বাথরুমে বসেছিলেন নাকি রান্নাঘরে লুকিয়েছিলেন। আপনারা বারবার অভিযোগ করছেন যে চাপ দিয়ে পোস্টমর্টেম রিপোর্ট বদলানো হয়, আরজি করের ক্ষেত্রেও কি এই ধরনের আশঙ্কা থাকছে? দেখুন, গত কয়েকদিন আগে আমি টিভিতে আইএমের প্রাক্তন প্রেসিডেন্টের বক্তব্য শুনছিলাম। তিনি একজন স্বনামধন্য ডাক্তার, যিনি তার জীবনে কমসে কম প্রচুর পোস্টমর্টম করেছেন এবং বিভিন্ন যে ওই ফ্লুইডের যে রিপোর্টগুলো আসে, ভিসেরা রিপোর্ট বা সেই রিপোর্টগুলো স্টাডি করেছেন। তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে রিপোর্ট দেখতে পাওয়া যাচ্ছে সেই রিপোর্ট যদি সত্যি হয়, এই রিপোর্ট একজন অনারিকে দিয়ে তৈরি করা, প্রচুর ভেগ টার্ম এর মধ্যে রাখা হয়েছে। ভালো উকিল হলে তিনি যে কোনো মুহূর্তে সেই শব্দগুলোকে ব্যবহার করে বাইপাস করে চলে যাবেন। তো একজন সর্বভারতীয় স্তরের ডাক্তার সংগঠনের মাথা, যার ভাস্ট এক্সপিরিয়েন্স আছে, তিনি যখন এই ধরনের কথা বলছেন, তার বক্তব্য আমি শুনলাম, তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে পুরো প্ল্যান ফুলি করা এবং বুদ্ধি দিয়ে করা। কার বুদ্ধিতে হয়েছে এবং সেটা বের করতে হবে। এবং সেই জন্য আমাদের স্বাস্থ্যমন্ত্রী তথা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন, স্বাস্থ্য সচিব নিগম সাহেবের ফোন এবং তার সাথে যাদের নাম আমরা বললাম বিনীত গোয়েল অ্যান্ড কোম্পানি, তাদের সবার ফোন, আলাপন বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে রাজীব কুমার, এদের সবার ফোনের তদন্ত হওয়া উচিত। বায়োমেডিক্যাল এভিডেন্স সহ বিভিন্ন এভিডেন্স লোপাট হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করছে। সেক্ষেত্রে তদন্ত প্রক্রিয়া সিবিআই বেশ কয়েকদিন মিটল, এখনো পর্যন্ত সিবিআই সেজন্য খুঁজে পাচ্ছে না। কি করতে হবে তাদের? দেখুন, গত কয়েকদিন আগে যখন সুপ্রিম কোর্টে কেস চলছিল, তখন আমাদের তরফ থেকে তুষার মেহতা সাহেব, যিনি সিবিআই, আমাদের বলতে সিবিআই কেন্দ্র সরকারের তরফ থেকে, সিবিআইয়ের তরফ থেকে, কেন্দ্র সরকারের তরফ থেকে সলিসিটর জেনারেল অ্যাডভোকেট তুষার মেহতা সাহেব বলেছেন তো যে 5 দিন পরে আমরা কেসটা পেয়েছি। এবং দেখুন, আমি প্রথম দিন থেকে সিবিআই তদন্ত পাওয়ার পর বা তার আগে থেকে আমি বলে আসছিলাম টাইম কিল করা হচ্ছে, টাইম কিল করা হচ্ছে। এবং আপনারা পশ্চিমবঙ্গে দেখুন, যে মামলাগুলো সিবিআই পুলিশের কাছ থেকে পেয়েছে আর যে মামলাগুলো সরাসরি সিবিআই কোর্টের মাধ্যমে পেয়েছে, দুটোর রেজাল্ট আলাদা। দেখে আনবে, আজ থেকে 10 বছর 15 বছর পর হয়তো ধরা পড়বে। আমরা অনেকেই হয়তো ইনফেকশাস ডিজিজে আক্রান্ত হয়ে গেছি শুধুমাত্র এই গাধাদেরকে জন্য, এই চোরেদের জন্য এবং মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য। জাতীয় স্বাস্থ্য মিশনের ব্যাপক টাকা লুট হয়েছে, আপনারা বারবারই বলেন। কোভিড পিরিয়ডে আপনি রাজ্যপালকে চিঠি দিয়ে ঘটনাটি তদন্ত করতে বলছেন, সেখানে আরজি করের নামও এসেছিল। আপনাদের মনে করেন যে শুধু আরজি কর নাকি রাজ্যের সমস্ত সরকারি মেডিকেল কলেজ? গোটা রাজ্য জুড়ে এরকম চলছে। আরে আমি আমার এমপি ফান্ড থেকে ও করোনার সময় 30 লক্ষ টাকা দিয়েছিলাম। আমাকে পরে জানানো হয়েছিল জেলা প্রশাসন থেকে যে মাস্ক আর স্যানিটাইজার কিনেই 30 লক্ষ টাকা হাওয়া হয়ে গেছে। ভাবতে পারেন। সন্দীপের জামানায় আরজি করের দুর্নীতি তদন্ত নিয়ে বিশেষ টিম গঠন করলো সিবিআই, অ্যান্টি কারাপশন ব্রাঞ্চ এবং ইকোনমিক অফেন্স উইংসের অফিসাররা। প্রতারণা, জালিয়াতি এবং 7 দুর্নীতি দমন আইনে মামলা রুজু সিবিআই এর। আরও কি তথ্য পাওয়া যাচ্ছে কথা বলবো আমাদের প্রতিনিধি সুজয়ের সঙ্গে। সুজয়, একেবারেই দেখো, কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্ত পাওয়ার পর বিশেষ টিম গঠন করেছে সিবিআই এবং এই টিমে সিবিআই কমপ্লেক্সের ইকোনমিক অফেন্স ব্রাঞ্চ এবং অ্যান্টি করাপশন ব্রাঞ্চ, নিজাম প্যালেসের এই 2 জায়গার অফিসাররা রয়েছে। মূলত কলকাতার অ্যান্টি করাপশন ব্রাঞ্চ সেখানেই মামলা রুজু করা হয়েছে এবং টালা থানায় যে অভিযোগ দায়ের হয়েছিল সেই মামলাকেই তারা এফআইআর হিসেবে ট্রিট করেছে। সেক্ষেত্রে প্রতারণা, জালিয়াতি এবং 7 নম্বর দুর্নীতি দমন যে আইন, এই ধারাগুলিতে মামলা রুজু করা হয়েছে। এবং এই বিশেষ টিমের মধ্যে কিন্তু নজরদারি চালাবেন জয়েন্ট ডাইরেক্টর, অ্যাডিশনাল ডাইরেক্টর পদমর্যাদার অফিসাররাও। ফলে আরজিকর দুর্নীতির তদন্ত একেবারে তেড়ে ফুড়ে জোরালো ভাবে নেমে পড়েছে সিবিআই এবং এই যে বিশেষ টিম গঠন করা হয়েছে, বুঝতেই পারছে ইকোনমিক অফেন্স উইং এর অফিসারদের এই কারণেই রাখা হয়েছে, যেহেতু আর্থিক দুর্নীতি বা আর্থিক তছরূপের একটা অভিযোগ উঠেছে, তাই ইকোনমিক অফেন্স ব্রাঞ্চ সেখানকার অফিসাররা রয়েছেন এবং সেই অফিসাররা থাকার সুবাদে কিন্তু এই যারা এই সন্দীপ ঘোষ সহ তার যারা ঘনিষ্ঠরা রয়েছে, এই দুর্নীতির অভিযোগ যাদের বিরুদ্ধে উঠছে, যে সমস্ত জায়গায় তল্লাশি চলছে, তাদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্ট, তাদের প্রত্যেকের সম্পত্তি, তাদের প্রত্যেকের আয় ব্যয়ের হিসেব এবং একই সঙ্গে আরজিকর হাসপাতালের গত 3 থেকে 4 বছরে হাসপাতালের প্রয়োজনীয় সামগ্রী একেবারে খুঁটিনাটি যে সমস্ত জিনিস রয়েছে, সেই জিনিস কোথা থেকে কেনা হয়েছে, কত টাকা ব্যয় করা হয়েছে, আদৌ সেই জিনিস কেনা হয়েছিল কিনা, তার গুণমান কেমন ছিল, একেবারে খুঁটিনাটি তথ্য তারা খতিয়ে দেখবেন। ফলে একদিকে আর্থিক তথ্যের বিষয়টা সেটা যেমন দেখবে ইকোনমিক একেবারে সুজয়, অর্থাৎ ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তে নেমেছে এজেন্সি। অনেক ধন্যবাদ তোমায়।
আর এই মুহূর্তের আরো একটা বড় খবরে নজর রাখবো। আজই আরজিকর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট করা হবে। প্রেসিডেন্সি সংশোধনাগারে সিবিআই টিম পৌঁছে গেছে। কথা বলবো আমাদের প্রতিনিধি সিজার মন্ডলের সঙ্গে, বিস্তারিত জানবো। সিজার, একদমই, আমি এই মুহূর্তে প্রেসিডেন্সি সংশোধনাগারের সামনে দাঁড়িয়ে রয়েছি। সেখানে 11:37 সিবিআই আধিকারিকদের একটি বিশেষ দল, যার মধ্যে ফরেন্সিক এক্সপার্টরা রয়েছেন, 2 মহিলা ফরেন্সিক এক্সপার্ট সহ সিবিআই আধিকারিকরা 11:37 এসে পৌঁছেন কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে। এবং যেটা আমরা জানতে পারছি যে এর আগে শিয়ালদা আদালত পলিগ্রাফ টেস্টের জন্য, অর্থাৎ সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্টের অনুমোদন দিলেও তার পরবর্তীতে দিন ঠিক করা হয়নি। গতকালই সিবিআই আধিকারিকরা শিয়ালদা আদালতে যান এবং সেখানে তারা দিন ঠিক করার আবেদন জানান এবং সেখানে 25 এবং 26 তারিখ দুটো দিন নির্ধারিত হয় এবং সেই মর্মে আদালত প্রেসিডেন্সি সংশোধনাগার কর্তৃপক্ষকে নির্দেশ দেয়। সেই নির্দেশ নিয়ে গতকাল বিকেলবেলায় সিবিআই আধিকারিকরা এখানে এসেছিলেন এবং জেল কর্তৃপক্ষকে তারা ইনফর্ম করেন এবং সেই ইনফরমেশনের ভিত্তিতে আজকে 11:37 থেকে 40-এর মধ্যে সিবিআই আধিকারিকরা এসে পৌঁছেছেন। এবং যেটা সিবিআই সূত্র থেকে জানা যাচ্ছে, আজকেই সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট করা হবে। কারণ সঞ্জয় রায়ের বয়ানে একাধিক যে অসঙ্গতি, তিনি কলকাতা পুলিশ হেফাজতে থাকাকালীন যে ঘটনার বিবরণ দিয়েছিলেন, তার পরবর্তীতে সিবিআই হেফাজতে থাকাকালীন তার ঘটনার বিবরণের বেশ কিছু পার্থক্য রয়েছে। যে স্টেটমেন্ট পুরোটাই ভিডিওগ্রাফ করা হয়েছে এবং সেখানে তিনি কিছু তথ্য গোপন করার চেষ্টা করেছেন। এবং সর্বোপরি সঞ্জয় রায় ওই দিন রাতে চেতলা থেকে হঠাৎ করে ভোর রাতে আরজি করে ফিরলেন কেন, হঠাৎ করে এই ফেরার যে কারণ বা মোটিভ, সেটা নিয়ে এখনো পর্যন্ত মুখ খোলেননি সঞ্জয়। এবং সেটাই কোথাও মনে করছেন এই তথ্য গোপন বা সত্য গোপন করার চেষ্টা করছেন সঞ্জয়, যেখান থেকে নতুন কোনো ক্লু পাওয়া যেতে পারে এবং সেই জায়গা থেকে এই পলিগ্রাফ টেস্টের সিদ্ধান্ত। এবং ইতিমধ্যেই আমরা জানি 7 জনের পলিগ্রাফ টেস্টের আবেদন করা হয়েছিল, তার মধ্যে সন্দীপ ঘোষ সহ 6 জনের পলিগ্রাফ টেস্ট সিবিআই দপ্তরেই গতকাল করা হয়েছে। বাকি রয়েছিল সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট। সেই সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট আজকেই প্রেসিডেন্সি সংশোধনাগারে খানিকক্ষণের মধ্যেই কিন্তু করা হবে, যার প্রস্তুতি ইতিমধ্যেই নেওয়া শুরু করেছেন সিবিআই আধিকারিকরা। এবং সেই পলিগ্রাফ টেস্টের রিপোর্টের ভিত্তিতে, সেটা আদালতে অ্যাডমিসিবল না হলেও সেই রিপোর্ট থেকে নতুন কোনো তথ্য উঠে আসতে পারে, এমনটাই মনে করছেন সিবিআই আধিকারিকরা। বেশ, অনেক ধন্যবাদ সিজার তোমায়। আরো একবার জানিয়ে দিই, আজ আরজিকর কাণ্ডে ধৃত সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট হবে।